লীনা তাপসী খান ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজন। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি। সকাল সকাল আমরা আপনাকে পেয়েছি, এটা সত্যি আমাদের সৌভাগ্য। তো এই শিক্ষকতা এবং গান দুটো পাশাপাশি, এবং দুটো এসে সকালটাকে ডিমান্ড করে। কত সকালে উঠতে হয়? একে তো মানে ফজর তো পড়ি, পড়ে একটু কোরআন শরীফ পড়ে টড়ে একটু ঘুমাই, আর তারপরে উঠে একটু রেয়াজ করা, একটু মেডিটেশন করা, একটু এক্সারসাইজ করা, মানে 9টার মধ্যে সব শেষ। নটার মধ্যে সেই দিনের জন্য প্রস্তুতিটা একদম সম্পন্ন। সেই শৃঙ্খলিত জীবনে ম্যাডাম, আমরা একটু শুরু থেকেই আপনাকে একটু জানতে চাই যে, আমরা বলছিলাম, দর্শকদেরকে জানাচ্ছিলাম, দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে আপনি আসলে নিজেকে নিমজ্জিত রেখেছেন সঙ্গীতের এই চর্চায়। ঠিক কখন মনে হয়েছিল, একদম একটু পিছনে ফিরে যেতে চাই, যে কখন মনে হয়েছিল যে আপনি আসলে সুরের পথেই হাঁটবেন? এটা না অটোমেটিকলি হয়ে গেছিল। আচ্ছা। আমি যখন স্কুল ফাইনাল পাশ করলাম, তো কলেজে যাব, স্কুল প্রিমিসিস থেকে কলেজে যাব, ভিকারুন্নিসায় ভর্তি হব, হলি ক্রসে ভর্তি হব, টিকেও গেছি। কিন্তু বাবা বললেন যে দেখো তুমি তো গান করো ভালো, আমার ভালো লাগে, তো তুমি মিউজিক কলেজে ভর্তি হও। তো আমি বললাম বাবারটাই জোর হুকুম, মানে আমরা আবার একটা পরিবারটা এমনই ছিলাম, তখনকার সময়টাই এমন ছিল যে বাবা মার ডিসিশনটাকে আমার ডিসিশন নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনার মধ্যে, কোনো রকম ফ্রাস্ট্রেশন সেখানে কাজ করতো না। তো খুশি মনেই মিউজিক কলেজে ভর্তি হলাম। কলেজে ভালো করছি, ওখানে বড় বড় সব আমাদের গুরুরা রয়েছেন, খালিদ হোসেন, শেখ লুৎফর রহমান, আখতার সালমানি, ওনাদের সান্নিধ্য আমাকে খুব মুগ্ধ করছে, খুব প্রচুর গান করছে। তখন একটা সুন্দর সময় ছিল যে তখন কিন্তু মিডিয়ার প্রতি কোনো আকর্ষণ ছিল না কারোর। আচ্ছা। এবং তারা জানতো, মানুষকে তেমন ভাবেই গান শেখানো হতো যে তুমি কমপক্ষে 10-15 বছর না শেখার আগে মিডিয়ার কথা ভাববে না। এখন যেমন 3 বছর পরে কবে যাবে চিন্তা করে, স্বপ্ন দেখে, স্বপ্নটা আমরা দেখতাম না। আমরা দেখতাম যে আমি কতটুকু তৈরি হয়েছি। এরপর পরই কলেজ পাশ করতে করতে আমাকে আমার এক বান্ধবী এসে বললো যে এরকম ভারতে স্কলারশিপ দেয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তুই অ্যাপ্লাই কর। তখন আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু অ্যাপ্লাই করার পরে টিকেও গেলাম। টিকে যাওয়ার পরে আমার বাবার খুব মন খারাপ হলো যে ও তো শুধু মিউজিকে চলে যাচ্ছে। বাংলাদেশে তো তখন একটা বিটিভি, তাও 6টা থেকে 12টা, তারপরে বন্ধ হয়ে যায়। তো এইটা দিয়েও কিভাবে জীবন সার্ভাইভ করবে, আমার আসলে পরিকল্পনা আমার বাবা, উনি অত্যন্ত কালচারাল এডুকেটেড একটা বিশাল মাপের মানুষ ছিলেন, তার চিন্তাগুলো স্বপ্নগুলো আমাদের মধ্যে ঢুকে দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে পাশ, ওখানে যখন চলে গেলাম, বাবা আমাকে ইকোনমিক্স, এখানে ঢাকা মিউজিক কলেজে আমাকে বিএমএস ভর্তি করিয়ে দিয়ে ইকোনমিক্সের বই সব ঢুকিয়ে দিয়ে বলছে যে তুমি ইকোনমিক্সও পড়বে, তুমি ওটাও পড়বে। একই সঙ্গে আমি দুটো চালিয়েছি, ভারতের শান্তিনিকেতনের অনার্স করছি 4 বছরের, আর এখানে বিএমএস পাস কোর্স করছি ইকোনমিক্স সহ। ওখানে কিন্তু সাবজেক্ট আছে, বিভিন্ন সাবজেক্ট, ইকোনমিক্স, ইংলিশ, বাংলা, ইংলিশ, সঙ্গে মিউজিক কলেজের যেটা ছিল। তো ওইটা এসে আবার ফাঁকতে মাঝখানে এসে পরীক্ষা দিয়ে গেলাম, সেটাও পাশ করে গেলাম। ওটা পাশ করার পরে বললো এবার তুমি মাস্টার্সটাও করে ফেলো, কারণ ফিরে এসেছে কি হয় তোমার জীবনটা, ওইটা নিয়ে আমি চিন্তিত। তো সত্যি সত্যি ইকোনমিক্সেও মাস্টার্স করলাম, ওই দুটো একসঙ্গে, আর ওখান থেকে মাস্টার ডিগ্রি নিলাম মিউজিকে। ফিরে এসে তখন ক্লাসিক্যালের উপরে আমার খুব ভালোবাসা, খুব ভালো লাগে। তো বাবা বললো ক্লাসিক্যাল তো বাংলাদেশে ওই রকম ভাবে সমাদৃত নয়, তুমি নজরুলের গান নাও, তাহলে সব পেয়ে যাবে, সেখানে ক্লাসিক্যালও পাবে, সেখানে ফোকও পাবে, সেখানে আধুনিকও পাবে। তো বাবার হুকুমই। তো তারপরে দেখা গেল যে ইকোনমিক্সের সাবজেক্টটা নিয়ে যখন পড়লাম, তখন একটা সময় আমার ইকোনমিক্সের উপর খুব ভালোবাসা, ডেভেলপমেন্ট আছে, একটা ডেভেলপমেন্টের সাবজেক্টই ছিল, ওটা আমার খুব ভালো লাগছিল যে বিভিন্ন ওয়ার্ল্ডের কিভাবে একটা দেশ উন্নয়নের জন্য কি কি প্রজেক্টে কাজ করেছে, কি কি কোন কোন দিকে ওরা গুরুত্ব আরোপ করেছে, সেই সব বিষয়গুলি আমার খুব ভালো লাগতো। তো মনে হলো যে ইউএনডিপিতে কাজ করবো আচ্ছা সময় এসে। তো ওরকম ভাবছি, কিন্তু এদিকে কিন্তু গান চলছে, পৃথিবীতে যাচ্ছি, অডিশন ছাড়াই আমাকে এমনি ম্যাগাজিন অনুষ্ঠানগুলিতে গানে নিল। তখন কয়েকটা ভালো ভালো প্রচ্ছদ নামে আসাদ চৌধুরীর একটা অনুষ্ঠান হতো, সেখানে 2-3টে গান করলাম। সময় খুব, কোন সময়টার কথা? সেটা 85 থেকে 88 এর মধ্যে।
তো ওগুলো দেখে মানুষ সবাই আমাকে ভালোবাসতে শুরু করলো, পত্রপত্রিকা আসে বাড়িতে, ইন্টারভিউ নিচ্ছে। আমি দেখছি যে অটোমেটিকলি আমার লাইনটা চলে যাচ্ছে ওদিকে, আমার ইকোনমিক্সটা দূরে চলে যাচ্ছে, রিলেটিভ হচ্ছে না। তো তখন একটু ফ্রাস্ট্রেটেড হই নাই, কারণ এটা এমন একটা গান বাজনা বা এই সাধনাটা একটা এমন একটা স্তরের, এমন একটা গভীর ভিতরে অনুভূতির জায়গায়, যে এটার যে ইমোশনটা, এটার যে ভাবটা, এটার যে রসটা, এটা এত গভীর না, এটা থেকে বের হওয়া যায় না। দেখবেন যে যারা সঙ্গীত প্রেমী বা আর্ট অ্যান্ড কালচারের প্রতি, তাদের ব্যাপারটাই আলাদা থাকে। তার গরিব না বড়লোক সে জানে না, তার কি খেলো কি না খেলো জানে না, তো সে যখন সুরে ঢুকছে সে মানসিকভাবে মনের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ, একদম সমৃদ্ধ থাকে এবং স্ট্রং থাকে, যে আমি কিছু হারাইনি। এই জায়গাটা অনুভব করতে লাগলাম, এবং কাজী নজরুল ইসলাম এই সময়টাতে আমাকে খুব প্রভাবিত করেছে। দেখলাম যে উনি এমন একটা গীতি কবি, তাকে দিয়ে আমি ধর্মকেও জানতে পারি, দেশকেও ভালোবাসতে পারি, দেশের জাগরণের চিন্তাও করতে পারি, তার গল্প উপন্যাসে রোম্যান্টিসিজম আছে সেটাও পাই, সঙ্গীতের যে বিশাল একটা সম্ভার, আমাদের যে ঐতিহ্য সেটাও পাই, কি না মানবতাও পাই, আবার মানবতা পাই। এই যে অসাম্প্রদায়িক চেতনা থেকে শুরু করে একদম মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে গানের মাধ্যমে, পড়ার মাধ্যমে এসে গেল। তো এর মধ্যে হঠাৎ করেই ডক্টর রফিকুল ইসলাম স্যার আমাকে একদিন ফোন দিলেন, তখন আমি একটা স্কুলে জব করি। তো আমাকে দেখে বলছে, কি করছো, বসে আছো তুমি এখানে, এমফিল করো, পিএইচডি করো? আমি বললাম যে কেন না, অবশ্যই করতে পারি, আমি তো চাই এরকম করতে। তখনও আমি ইউনিভার্সিটি ঢুকবো বা কিছু ওরকম ভাবিও নি, তখন তো নাই, সাবজেক্ট আসেনি তখন ইউনিভার্সিটিগুলোতে, শুধু কলেজ আবার বিসিএস ক্যাডারের অন্য ব্যাপার। পরে আমি ওখান থেকে এমফিল পিএইচডি করলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিভাগটা খোলা হলো, তার কিছুদিন পর ওখানে ঢুকে গেলাম, শান্তমণিমে কাজ করেছি বেশ কিছুদিন। আচ্ছা, এইভাবে আসলে এটা আসলে উপরওয়ালার একটা গাইডলাইনেই আমি এগিয়েছি, আর আমার বাবা শুধু আমাকে শুরু করে দিয়েছেন, শেষটা উনি করছেন। আপনার যাত্রায় নজরুল যেভাবে চলে আসলো, এখন আপনি পুরোপুরি নজরুলের প্রতি নিবেদিত হয়ে আছেন। আমরা সেইটা একটু সুরে সুরে এই মুহূর্তে জানতে চাই, আমরা আরো আলোচনা করবো, তবে এই মুহূর্তে একটা গান শুনতে চাই আপনার কাছে। আমি প্রথমেই বলবো যেটা, যে কাজী নজরুল ইসলামের সঙ্গীত জীবন বা তার জীবনের যে সৃষ্টিকর্ম, সেটি কিন্তু মানবতা, মানুষ, এটাই ছিল সব উপাত্ত। সেই ক্ষেত্রে দেখা গেল যে উনি জাগরণী গান, উদ্দীপনামূলক গান, মানুষকে জাগিয়ে তোলা, সকলকে একসঙ্গে করার যে একটা মন্ত্র, সেটি উনি গানে গানে প্রকাশ করেছেন। তো তার জীবনের শ্রেষ্ঠ যে কটি গান, তার মধ্যে একটি গান হচ্ছে জগতের লাঞ্ছিত ভাগ হত, জাগো জাগো মানুষ ভোরে যত, জগতের লাঞ্ছিত ভাগ হত, জাগো যত অত্যাচারে আজ বাঁচল হারি, হাতে বেড়ে তো জনমথিত বাণী, নব জনমলকি অভিনব ধরণী, নব জনমলকি অভিনব ধরণী, ওরে ওই আগত জাগো জাগো আলোসন ভোরে যত। আদি সিংহল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশী এরে ভাঙিব এবার। আদি সিংহল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশী এরে ভাঙিব এবার। ভেদি দন্ত কারা
হবে নিখিল মানব জাতি সমুন্নত জাগো জাগো আলো সারবন্দে ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হাতো জাগো জগতের লাঞ্ছিত ভাগ্য হতো শুধুমাত্র দেশের না, শুধু দেশের না, সমস্ত মানব জাতি। এই জনগণ অন্তর সংহতিরে হবে নিখিল মানব জাতি সমুদ্ধত। সমগ্র মানব জাতির কথা এবং ভাগ্য হতদের কথা, যাদের জন্য আমরা বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপটগুলো আমরা দেখি, বা সারা বিশ্বে যে একটা অস্থিরতা এবং দাঙ্গা হাঙ্গা চলছে, এই এই বিষয়গুলো কিন্তু তখনও ছিল এবং সেইখানে এত সুন্দরভাবে তিনি এনেছেন সমগ্র মানব জাতিকে তার সঙ্গীতের মাধ্যমে। এবং এই গানটি তখন ফরাসিতে একটি ইন্টারন্যাশনাল সং হিসেবে ওখান থেকে বলা হলো যে সমগ্র মানব জাতির প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক ভাষায় যেন এই গানটি হয়। তো তখন এটি ভারতে যখন চাওয়া হলো, তখন কাজী নজরুল ইসলাম সুর খুঁজে পেলেন না, যে তখন তো আর এত কিছু ছিল না এই যোগাযোগ ব্যবস্থা। তো তখন তিনি এটিকে নাম দিলেন, ইন্টারন্যাশনাল সংকে উনি নাম দিলেন অন্তর ন্যাশনাল সং। ইন্টারন্যাশনালকে অন্তর ন্যাশনাল সং নাম দিয়ে তিনি নিজে সুর করে এটার একটা ধারণা কনসেপ্ট নিয়ে এই গানটি আসলে সমগ্র বিশ্বের, তখন এটার একটি প্রজেক্ট চলছিল যে সারা বিশ্বে এই আদলের গান ইন্টারন্যাশনাল সং হিসেবে প্রচলিত হবে। ফরাসি থেকে তাকে বলা হলো, তখন তিনি এই গানটি রচনা করেছেন। মানে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। এই ছোট ছোট গল্পগুলো আরো এত বেশি শুনতে ইচ্ছা করে বা করতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের হাতে সময় আরেকটা ছোট্ট মধ্যে বিরতি একদম এই সময় সংকুলান রয়েছে। যেহেতু দর্শক ফিরে আসছে একটু পরে, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, ফিরছি একটু বিরতির পরেই।